বানের জলে ভাসছে জনপদ। চট্টগ্রামের 5 জেলায় সীমাহীন দুর্ভোগ। হবিগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে 35 গ্রাম। পানির নিচে রাজধানীর সড়ক অলিগলি। স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরলেই যেতে হবে কারাগারে। আপিলের সুযোগ নেই জানালেন চিফ প্রসিকিউটর। সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ তদন্ত হচ্ছে আওয়ামী লীগের সব অপরাধের। মুজিব বর্ষের নামে রাষ্ট্রের প্রায় 983 কোটি টাকা খরচ করেছে আওয়ামী লীগ সরকার। সংসদে অর্থমন্ত্রী। রাজনৈতিক বিবেচনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পাচ্ছে না কেউ। ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা। বন্দর আব্বাস চাবাহার সহ 140টি লক্ষ্যবস্তুতে আক্রমণের দাবি। বাহরাইন, কুয়েত, জর্ডানে মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের। অতিরিক্ত সময়ে সুইচ রক্ষণ দেয়াল গুড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারানো মেসিরা। নরওয়ের স্বপ্নযাত্রা থামানো ইংল্যান্ড। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। বানের জলে ভাসছে জনপদ। কক্সবাজারে পানিবন্দী লাখো মানুষ বেঁচে আছে অত্যন্ত লড়াই করে। ঘরে নেই খাবার, উনুনে জ্বলছে না আগুন। ভেসে গেছে বিস্তীর্ণ ফসলি মাঠ আর মৎস্যক্ষের। ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। দুর্গতদের অভিযোগ, এখনও সব এলাকায় পৌঁছায়নি খাদ্য সহায়তা। কক্সবাজার থেকে বুলবুল রেজা রিপোর্ট। ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। পানিতে টইটম্বর লোকালয়। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে বানভাসীদের। কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের প্রায় সব বাড়িঘরেই ঢুকেছে বন্যার পানি। রান্নাঘর তলিয়ে গেছে, খাওয়া দাওয়া নেই, বাড়িতে থাকার আর সুযোগ নেই কারো। এই এলাকায় যাদের আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে তারাও নেই স্বস্তিতে। কাপড় লইরে একখানা করে মানে উড়ি দেয়া কিছু খানা থানা জোয়ার করি বললাই সদিন খানা খাই মজ্জম বাড়ির মাঝে বেশি পানি ওদিকে যাইতেছি আত্মীয় স্বজনের বাড়ি ঘরের মধ্যে এক গলা খানা হয়ে গেছে। তখন রান্না বান্না করতে পারছি না, খাইতে পারছি না। আত্মীয় স্বজনের বাড়িতে গেছিলাম, পানি উঠে নাই। এখন উদের বাড়িতে পানি উঠছে, এখন আমরা কোথায় যাব? পুরো ইউনিয়নের মানুষ এখন পানিবন্দী। রোববার ভোর থেকে শুরু হওয়া ভারী বর্ষণে কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় বন্যার আরও অবনতি হয়েছে। শুকনো খাবার ও পানির সংকট তীব্র হচ্ছে। রাস্তার পাশে যেগুলো আছে এগুলা থেকে আনিয়া দূরের থেকে আনিয়া খাচ্ছি। দক্ষিণ মেহেরনামা আবাসন প্রকল্প 200 পরিবার এখনো পানির তলে। বন্যা দুর্গতরা বলছেন, সময় যত যাচ্ছে বন্যার পানি ততই বাড়ছে। প্রশাসনের তৎপরতা নেই বলে অভিযোগ অনেক বানভাসীর। চেয়ারম্যান মেম্বার প্লাস সরকারি কোনো লোকজনের প্রশাসনের আমাদের এখনো পর্যন্ত আগে আসে না। ঘর বাড়ি বেগম হারির তলে গরু চলতে গাইয়ে বা এগিয়ে। অভিযোগ রয়েছে একটি মহল পেকুয়া উপজেলার স্লুইস গেটগুলো বন্ধ রাখার কারণে বন্যার পানি নামতে দেরি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও স্বীকার করলেন বিষয়টি। হাতে গোনা 10% লোক যারা আসলে এইসব ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য আসলে অনেকেরই ক্ষতি হচ্ছে। তবে আমরা এটা চেষ্টা করতেছি এটা অপসারণের জন্য। জেলা পরিষদের প্রশাসক জানান, তালিকা তৈরি করে বন্যা দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। প্রত্যেকটা উপজেলায় আমরা কক্সবাজার জেলা পরিষদ এই বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াবে। আকস্মিক বন্যায় কক্সবাজার জেলার 40টি ইউনিয়নের প্রায় 4 লাখ বাসিন্দা পানিবন্দী। শনিবার কোথাও কোথাও পানি নামলেও রোববারের বৃষ্টি আবারও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের একটি বাড়ির উঠোনে। এখানে কোমর সমান পানি, কোনো কোনো বাড়িতে আবার গলা সমান পানি। এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন কেউ বাড়িতে থাকার উপায় নেই। কেউ এখন আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আবার মূল সড়কে, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে। এই এলাকার মানুষের প্রশ্ন, এই পরিস্থিতি থেকে কবে উত্তরণ সম্ভব? যে ধারায় বৃষ্টি বর্ষিত হচ্ছে, অর্থাৎ যে ভারী বৃষ্টি হচ্ছে, এটি যদি অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। বুলবুল রেজা, সময় সংবাদ, পেকুয়া, কক্সবাজার। এদিকে পার্বত্য অঞ্চলেও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি আর খাবার সংকট। কিছু এলাকায় পানি নামতে শুরু করায় ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন।
বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিজিবি ও সেনাবাহিনী। এদিকে হবিগঞ্জের খোয়াই নদীর 2টি অংশে বাঁধ ভেঙে তলিয়েছে 35টি গ্রাম। টানা বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগের মতো নেই ভারী বৃষ্টি। উন্নতির দিকে পার্বত্য অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি। কমতে শুরু করেছে পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিও। তবে পার্বত্য অঞ্চলের নিচু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। বান্দরবনের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপরে। উঁচু এলাকা থেকে পানি সরে গেলেও শহরের আর্মিপাড়ার শেরেবাংলানগর, ইসলামপুর, বালাঘাটা, কালাঘাটা সহ এখনও পানির নিচে। বন্যা দুর্গত 122টি পরিবারকে উদ্ধারের পাশাপাশি যোগাযোগের ব্যবস্থা সচল রাখতে কাজ করছে বিজিবি। বাসায় খাদ্য নাই, পানি নাই, গৃহমন্দির মধ্যে আর কি জীবনযাপন পার করতেছি। পানি কমতে থাকায় রাঙ্গামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। ধীরে ধীরে আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। বৃষ্টি কমায় খাগড়াছড়ির দিঘিনালার ছোট মেরুং ইউনিয়ন থেকে পানি নেমেছে। ঘরবাড়িতে ফিরেছে মানুষ, খুলতে শুরু করেছে দোকানপাট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভাসছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া সহ কয়েকটি উপজেলা। সাঙ্গু নদী ও ডলু খালের ঘরবাড়িতে পানি উঠায় বিপর্যস্ত জনজীবন। এদিকে রোববার ভোর থেকে টানা বর্ষণে চট্টগ্রাম নগরীর 5 লাইশ, কাতালগঞ্জ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায় সড়কগুলো। এই ময়লা পানিতে হেঁটে মানুষ আর ঠ্যাঙ্গুলো গা হয়ে যাচ্ছে। এদিকে হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। প্লাবিত 35টি গ্রাম। এরই মধ্যে নতুন করে আরো কয়েকটি স্থানে বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। বন্যা কবলিত মানুষের জীবন রক্ষা, সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট সব সংস্থা এবং মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 8 বিভাগের কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক এবং সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকার ক্ষয়ক্ষতি, উদ্ধার কার্যক্রম সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগে মানুষের জীবন এবং সম্পদ রক্ষায় প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো গাফিলতির সুযোগ নেই। দ্রুত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ পৌঁছে দেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। আশ্রয়কেন্দ্রে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ এবং যোগাযোগ সুবিধা সচল রাখার গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। ত্রাণ আত্মসাৎ বা অবৈধ মজুত এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনাও দেন সরকার প্রধান। এদিকে চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী এবং বোয়ালখালী সহ 3 পার্বত্য জেলায় বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি সেবা সহ অব্যাহত রাখার কথা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রাম সেনানিবাস এবং 3 পার্বত্য রিজিয়ন থেকে গত 24 ঘন্টায় একাধিক মোবাইল টিমে ভাগ হয়ে দুর্গত ও প্রান্তিক এলাকায় কার্যক্রম চালায় সেনাবাহিনী। জানা যায়, চট্টগ্রাম ও 3 পার্বত্য জেলার প্রায় 3000 পরিবারের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া হয়েছে। জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে প্রায় 5000 মানুষকে। এরই সঙ্গে সাজেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে আটকে পড়া প্রায় 3000 পর্যটককে নিরাপদে জেলা শহরে পৌঁছে দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি উন্নতির আগ পর্যন্ত সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এনসিপির শীর্ষ নেতারা। রোববার দুপুরে আনোয়ারা ও বাঁশখালী উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ দলটির স্থানীয় নেতাকর্মীরাও এ সময় দুর্গত মানুষের খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সংকট কাটিয়ে উঠতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা। এদিকে টানা বৃষ্টিতে পানিতে নাকাল পরিস্থিতি তৈরি হয় রাজধানীর বেশিরভাগ অলিগলি সড়ক। গ্রিন রোড, মিরপুর, নিউ মার্কেট সহ বিভিন্ন জায়গায় জমে হাঁটু সমান পানি। বনানী এয়ারপোর্ট সড়কে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। 24 ঘন্টায় 6 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আর উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস বন্যা পূর্বাভাস কেন্দ্রের।
শনিবার রাত থেকে মুষলধারে বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। সড়ক পানিতে ডুবে যাওয়ায় যানজটে নাকাল নগরবাসী। গ্রিন রোড, মিরপুর, তেস্তুরি বাজার, মৌচাক সহ অধিকাংশ এলাকায় তলিয়ে গেছে হাঁটু সমান পানিতে। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। বাসা থেকে বের হওয়ার পরে প্রথমে গাড়ি পাচ্ছিলাম না, প্রচুর গাড়িতে চাপ ছিল মানুষের। রাস্তা তো পুরোটাই পানিতে ব্লক হয়ে গেছে। সামান্য বৃষ্টি পড়লে এই রাস্তাটায় পানি জমে যায়। গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ বিষয়গুলো একটু দেখার জন্য। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভেতরেও তৈরি হয় জলাবদ্ধতা। বিপাকে পড়েন বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা। নিউ মার্কেট এলাকায় সড়ক ছাপিয়ে দোকানেও ঢুকেছে পানি। বিপাকে পড়েছেন পথচারীরা। সব দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। কোনো কাজ হয় নাই, আগের মেয়রও ছিল, তারা এগুলো দেখছে, কোনো কাজ পড়ে নাই এখনো। 5 মিনিটের ভিতরে আমার দোকানের ভিতরে হাঁটুর উপরে পানি, এবং আমি অনেকগুলো আমার মাল ভেজে আমার বইয়ের দোকান। বৃষ্টিতে তলিয়েছে বনানী ও এয়ারপোর্ট সহ বিভিন্ন সড়ক। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামতেও পড়তে হয় ভোগান্তিতে। তীব্র যানজটে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাসায় ফিরছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো বাসের দেখা এখনো পর্যন্ত মিলেনি। এদিকে জলাবদ্ধতায় দুর্ভোগ লাঘবে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উচ্চ ক্ষমতা সম্পন্ন 3টি পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন করছে ইমার্জেন্সি রেসপন্স টিম। মাঠে থেকে কাজের তদারকি করেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। গত 24 ঘন্টায় রাজধানীতে 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। বর্তমানে যে অবস্থা দেখা যায় তাতে বৃষ্টিপাতের যে ধারা, এটা আগামী 48 ঘন্টা পর্যন্ত কম বেশি থাকবে, এবং 48 ঘন্টা পরে বৃষ্টিপাতটা কমে আসবে। এদিকে দক্ষিণ পূর্বাঞ্চলে পানি নেমে যাওয়ার প্রবণতা থাকলেও উত্তর পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উত্তরাঞ্চলীয় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা ধরলা অববাহিকাতে আগামী 24 থেকে 48 ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের প্রত্যাশা ভুক্তভোগীদের। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরলেই যাবেন কারাগারে। মৃত্যুদণ্ডের রায়ের 30 দিনের মধ্যে আবেদন না করায় আইন অনুযায়ী তার আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিকে 1975 সালে সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর। 24-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজা হয়েছে তার। এর মধ্যেও বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়ে আসছেন তিনি। সবশেষ রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে তার দেশে ফেরার ঘোষণা। এর মধ্যে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণাকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। রোববার নিজ কার্যালয়ে সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তিনি ভারত সরকারের অধীনে নিয়ন্ত্রণে তিনি নির্বাসনে আছেন। সেই কারণে বাংলাদেশ সরকার বারবার তাকে চিঠি দিয়ে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য। তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো তিনি নিজে নিজে আসার কোনো সুযোগ নাই। হয় তিনি এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করা হবে, অথবা তাকে পুশব্যাক করবে। চিফ প্রসিকিউটর জানান, মৃত্যুদণ্ডের রায়ের 30 দিনের মধ্যে আবেদন না করায় ট্রাইব্যুনাল আইন অনুযায়ী আপিলের সুযোগ হারিয়েছেন শেখ হাসিনা। এখন বিষয়টি নির্ভর করছে সর্বোচ্চ আদালতের উপর। তিনি যদি আসেন অথবা তাকে যদি আনা হয় তাহলে তাকে তো আগে জেলে যেতে হবে, এবং জেলে গিয়ে যদি আপিলের কোনো সুযোগ থাকে, আইনগত সুযোগ যদি থাকে, আমরা মনে করি তার সুযোগ নাই, তারপরে যদি তিনি আপিল দায়ের করেন সেটা তখন হয়তো আদালত সিদ্ধান্ত নেবে। এদিকে 1975 সালে কমিউনিস্ট বিপ্লবী সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের সব অপরাধে তদন্ত চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি যদি কোনো আপিল দায়ের করেন। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রের প্রায় 983 কোটি টাকা খরচ করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। শুধু তাই নয়, শেখ হাসিনার 1 বছরের খাবারের বিল ছিল 35 কোটি টাকা। সংসদে অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাচ্ছে না কেউ। শুরু হচ্ছে ক্ষণগণনার। শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে 2020-21কে মুজিব বর্ষ ঘোষণা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। বছরব্যাপী সরকারের উদ্যোগে পালন করে নানা কর্মসূচি। জেলা উপজেলায় নির্মাণ করা হয় বেদি ও ভাস্কর্য। সময় গণনায় ডিজিটাল বোর্ড।
তথ্যপ্রযুক্তি। রোববার সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রংপুর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এই বর্ষ পালনে রাষ্ট্রের ব্যয় জানতে চান। জবাবে অর্থমন্ত্রী জানান, এতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ব্যয় করেছে ৯৮২ কোটি ৭৪ লাখ টাকা। শেখ হাসিনার এক বছরের খাবারের বিল ছিল ৩৫ কোটি টাকা। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানাইতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট ৯৮২ কোটি ৯১ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। এটা তো শুধু মুজিব বর্ষ, এছাড়া প্রধানমন্ত্রীর এক বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা। অপর এক প্রশ্নের উত্তরে বর্তমান সরকার দেশের আর্থিক শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় সরকার কোনো নিয়োগ দিচ্ছে না। আমরা আশা করছি যে আমরা বড় ধরনের পরিবর্তন ক্যাপিটাল মার্কেটে এনেছি এবং আনতে যাচ্ছি। শুধু দেশের বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে নাই, লিস্টেড কোম্পানিদের আস্থা ফিরে আসছে। আর্থিক শৃঙ্খলা এই সরকারের টপ প্রায়োরিটি। এই জায়গাটা আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। প্রত্যেক কিছু তদন্ত হচ্ছে, অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে অ্যাকশন নেওয়া হয়েছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া। সকল সংসদ সদস্যকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। প্রশ্নোত্তর পর্ব শেষে সাবেক রাষ্ট্রপতি, স্পিকার ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানিয়ে অধিবেশনে 1 মিনিট নীরবতা পালন করে দোয়া ও মোনাজাত করা হয়। তার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সচিবালয়ে অর্থ বিভাগের সঙ্গে বৈঠক করে সংস্থাটির 12 সদস্যের প্রতিনিধি দল। অর্থমন্ত্রী জানান, ফ্যাসিস্ট আমলের ঋণ কর্মসূচি জনস্বার্থ বিরোধী ছিল, তাই পুরনো কর্মসূচি বাদ দিয়ে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা করা হচ্ছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ঋণ সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ সফরে IMF। রোববার বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে IMF-এর মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশনের প্রধান ইভো ক্রিনজারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি। $4.5 বিলিয়ন নতুন ঋণ চুক্তির সম্ভাব্যতা যাচাইয়ে 16 জুন পর্যন্ত সফরে বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনায় ব্যাংক খাতের সংস্কার, রাজস্ব আয় বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ছাড়াও প্রাধান্য পাবে নতুন বাজেট ও বেতন কাঠামো। অর্থমন্ত্রী জানান, IMF-এর সঙ্গে পুরনো ঋণ কর্মসূচি নয়, বরং দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে সরকার। এ সময় আগের ঋণ কর্মসূচিরও সমালোচনা করেন তিনি। কিস্তির টাকার চেয়ে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই, নাইলে আমরা প্রোগ্রাম থেকে বেরোলাম কেন? গভর্নরের সঙ্গে 2 দফায় বৈঠকের পর মুখপাত্র জানান, IMF-এর সব শর্ত প্রতিফলিত হয়েছে নতুন মুদ্রানীতিতে। ফলে ঋণ পাওয়ার ক্ষেত্রে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতির বিষয়টা অ্যাড্রেস করতে গিয়ে কিন্তু সর্বশেষ যে আমরা মনিটারি পলিসি ঘোষণা করলাম সেখানে কিন্তু অপরিবর্তিত রেখেছি। যে সকল সমস্যা হচ্ছে সেগুলো আমরা অ্যাড্রেস করতে আবার যুগোপযোগী পদক্ষেপ নিচ্ছি কিনা, এগুলো যদি তারা খতিয়ে দেখে, আশা করি বাংলাদেশ ব্যাংকে যে পরবর্তী যে ঋণদানের কথা শুনছি সেই ব্যাপারে IMF-এর সিদ্ধান্ত পজিটিভ হবে। ডলার সংকট মোকাবেলা করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে 2023 সালে IMF-এর সঙ্গে $470 কোটি ঋণ কর্মসূচিতে যুক্ত হয় বাংলাদেশ। পরে অন্তর্বর্তী সরকারের সময় আকার বাড়িয়ে করা হয় $550 কোটি। এ পর্যন্ত 5 কিস্তিতে $364 কোটি পেয়েছে বাংলাদেশ। তবে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় নিয়ে প্রায় 1 বছর আলোচনা চললেও সে অর্থ ছাড় হয়নি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। অতিরিক্ত সময়ে সুইচ রক্ষণ দেয়াল গুড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। 10 জনের সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমির মঞ্চে মেসিরা। এমবোলোর লাল কার্ডে কপাল পড়ে সুইসদের। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন ম্যাকঅ্যালিস্টার, হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্তিনেজ।
গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের ম্যাচ রিপোর্ট। মাঠে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে। পৃথিবীর মায়া ত্যাগ করেছেন দেশটির 89 বছর বয়সী কিংবদন্তি মিডফিল্ডার অ্যান্তোনিও রাত্তিন। সুইজারল্যান্ডের বিপক্ষে তাই হাতে কালো ব্যাজ পরে টিম আলবিসেলেস্তে। শীর্ষ 4 নিশ্চিত করার ম্যাচে আগের একাদশেই আস্থা রেখেছিলেন লিওনেল স্ক্যালোনি। ইজিপ্ট ম্যাচে আগে পিছিয়ে পড়া আর্জেন্টিনা এদিন শুরু থেকেই মরিয়া লিড পেতে। সে অপেক্ষা ম্যাকঅ্যালিস্টার ঘোচান মাত্র 11 মিনিটে। লিওনেল মেসির কর্নার থেকে দুর্দান্ত হেডে কোবেলকে বোকা বানান লিভারপুল ম্যান। এরপর আর্জেন্টিনার খেলা শুধুই বিরক্তি উপহার দিয়েছে। পক্ষান্তরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড। 31 মিনিটে সমতার খুব কাছেও চলে গিয়েছিল মুরাত ইয়াকিনের শিষ্যরা। সে যাত্রায় আলবিসেলেস্তেদের রক্ষা করেন এমিলিয়ানো মার্তিনেজ। রাইট ব্যাক পজিশনে এদিন বেশ নড়বড়ে দেখা গেছে স্ক্যালোনি শিষ্যদের। নাওয়েল মলিনা প্রায়ই হারিয়েছেন তার পজিশন, যার সুযোগ নিয়ে আর্জেন্টিনাকে কোণঠাসা করে ফেলে সুইসরা। 65 মিনিটে কোন রকমে দলকে রক্ষা করেন এমি, তবে আর বাঁচাতে পারেননি 67 মিনিটে। নরওয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। সমতায় ফিরে যেন আরো উজ্জীবিত হয়ে ওঠে মুরাত ইয়াকিন বাহিনী, কিন্তু তারা ব্যাকফুটে চলে যায় 72 মিনিটে এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। তবে সুইজারল্যান্ডের 10 জনের দল পেয়েও তার সুযোগ নিতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। যোগ করার সময়ে লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত একটা প্রচেষ্টা নষ্ট করে দেন কোবেল, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমে অবশ্য 10 জনের সুইজারল্যান্ডকে চেপে ধরে আর্জেন্টিনা। প্রতিপক্ষের উপর বেশ চাপ তৈরি করলেও বাধাপ্রাপ্ত হচ্ছিল সুইস ডিফেন্স দেয়ালে। অবশেষে 112 মিনিটে হুলিয়ান আলভারেজ ম্যাজিক তার অসাধারণ ফিনিশিংয়ে আবারও লিডে স্ক্যালোনি বাহিনী। শেষ মুহূর্তে পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড, যার ফলে প্রতিপক্ষের রক্ষণ ভাগে বেশ স্পেস পায় আর্জেন্টিনা। যে সুযোগ কাজে লাগাতে ভুল করেনি বর্তমান চ্যাম্পিয়নরা। এক্সট্রা টাইমে যোগ করার সময় থিয়াগো আলমাদার শট সুইস গোলি প্রথম প্রচেষ্টায় প্রতিহত করলেও বল চলে যায় লাউতারো মার্তিনেজের কাছে। তার ক্লিয়ার ফিনিশিংয়ে 3-1 ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 2 দফা জানাজা শেষে জাতীয় সংসদ ভবন এলাকায় নির্ধারিত চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতাসহ সংসদ সদস্যরা। এ সময় তার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন দীর্ঘদিনের সহকর্মীরা। যে সংসদে দীর্ঘদিন স্পিকারের দায়িত্ব পালন করেছেন, রোববার সেখানেই কফিন বন্দী হয়ে আসলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জাতীয় সংসদ সচিবালয়ের সর্বস্তরের বৈরী আবহাওয়ার কারণে সংসদের দক্ষিণ প্লাজা টানেলে আয়োজন করা হয় দ্বিতীয় দফা জানাজা। এতে অংশ নেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ সংসদ সদস্যরা। ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। স্মৃতিচারণ করেন তার বর্ণাঢ্য কর্মজীবনের। মানুষটি সম্পর্কে সকলেই এক বাক্যে স্বীকার করেন যে তার কোনো ব্ল্যাক স্পট তার জীবনে নেই। ব্যারিস্টার নওশাদ জমিরের সমগ্র জীবন অত্যন্ত বর্ণাঢ্য। তিনি রাজনীতিবিদ হিসাবে যেভাবে সফল ছিলেন, তেমনি আইনজীবী হিসাবে সেই একইভাবে সফল ছিলেন। রাজনীতিতে তার সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয় যে তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। চাল চলনে অভিজাত, অভিজ্ঞ একজন ভদ্র রাজনীতিককে আমরা হারিয়েছি। তিনি তার এলাকা পঞ্চগড় এবং অন্যান্য অঞ্চলেও সাধারণ মানুষের অনেক কল্যাণ সাধন করেছেন। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে। এরপর সংসদ ভবনের নির্ধারিত স্থানে দাফন করা হয় সাবেক এই স্পিকারকে। রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার দেশব্যাপী শোক কর্মসূচি পালন করবে বিএনপি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। মানসম্মত পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ এবং শক্তি উল্লেখ করে পরিবার পরিকল্পনা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সমৃদ্ধ দেশ করতে দক্ষ মানব সম্পদ তৈরির তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি।
তারুণ্যের প্রত্যাশা ও জাতীয় অগ্রাধিকারকে প্রাধান্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, মানসম্মত পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি, আর অপরিকল্পিত ও অদক্ষ জনগোষ্ঠী দেশের জন্য বড় চ্যালেঞ্জ। মানসম্মত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি, উন্নয়নের মূল ভিত্তি, সমৃদ্ধের চাবিকাঠি। আবার অপরিকল্পিত ও অদক্ষ জনগোষ্ঠী দেশের জন্য বড় চ্যালেঞ্জ। তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী দক্ষতায় সমৃদ্ধ করে আগামী দিনের দক্ষ মানব সম্পদে রূপান্তর করার উপর জোর দেন রাষ্ট্রপতি। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 1/3 তরুণ। এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী আমাদের বড় সম্ভাবনা। তাই আজকের তরুণদের আগামী দিনের দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে হবে। আর তা করতে না পারলে এই সম্ভাবনাই একসময়ে বেকারত্ব, দারিদ্র্য, সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। শিক্ষা বঞ্চিত ও পিছিয়ে পড়া পরিবারে জন্মহার তুলনামূলক বেশি মন্তব্য করে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে ঢেলে সাজাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। বাল্যবিবাহ প্রতিরোধ, বিয়ের গড় বয়স বৃদ্ধি এবং কিশোর কিশোরীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম সামাজিক অগ্রাধিকার। প্রত্যেকের সচেতনতায় পরিকল্পিত পরিবার এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে শিশুরা জন্ম নেবে বলে প্রত্যাশার কথা জানান রাষ্ট্রপতি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ কম হলেও এবার বৃত্তি পেয়েছে প্রায় ৮০,০০০ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ৩৩,০০০। নিবন্ধনের পরও কেন বিপুল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আগামীতে পরীক্ষার পরিধি এবং বৃত্তির সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এতে সারা দেশ থেকে অংশ নেয় ২,৫৬,০০০ শিক্ষার্থী, কিন্তু নিবন্ধিতদের মধ্যে প্রায় ৩৫% পরীক্ষায় অংশ নেয়নি। রোববার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবার মোট ৭৯,২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্ট পুলে ৩২,৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪৬,২৮১ জন। যারা বৃত্তি শিক্ষামন্ত্রী জানান, আগামীতে আরো বড় পরিসরে বৃত্তি পরীক্ষা আয়োজন করা হবে। একই সঙ্গে বৃত্তির সংখ্যা বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। এদিকে শিক্ষার্থীদের পরীক্ষায় অনুপস্থিতি ও শিক্ষকদের প্রশিক্ষণের ব্যাপারে সরকার কাজ করছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আগামীতে বৃত্তির সংখ্যা বাড়িয়ে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা যেন আমরা বাড়াতে পারি। সরকারি প্রাথমিকের বাইরেও প্রাইভেট কিন্ডারগার্টেনদেরও যেন উৎসাহিত করতে পারি এই বৃত্তিতে অংশগ্রহণ করবার জন্য সব ধরনের পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর ডিরেক্ট নেতৃত্বে আমাদের মন্ত্রণালয় থেকে নেওয়া হচ্ছে। 33% আমাদের জেনারেল স্কুলে ড্রপ করেছে, 45% ড্রপ করেছে মাদ্রাসায়, এবং 54% ড্রপ করেছে কারিগরিতে। ইটস এ হিউজ নাম্বার। এটা আমরাও দেখেছি এবং এই ব্যাপারে আমরা সক্রিয় চিন্তা করছি কি কারণে হচ্ছে। 64 জেলার ডিসি এবং বোর্ডের চেয়ারম্যানদের সাথে কথা বলে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলি মনিটরিং করি আমরা পরীক্ষা নেওয়া না নেওয়ার সিদ্ধান্তগুলো নিচ্ছি। আমরা লেটেস্ট ওয়েদারম্যানের রিপোর্ট এখনো পাইনি, তারা অপেক্ষা করছে। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাঠ্য বইয়ের মলাট, ভেতরের কাগজ এবং ছাপার মান এমন হতে হবে যাতে তা শিক্ষার্থীদের কাছে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদেরকে আমরা সুন্দর বই উপহার দেব। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি গেল অর্থ বছরে, হয়নি আগের অর্থ বছরের সমান আয়ও। এমন নেতিবাচক অবস্থার মধ্যেই গেল জুনে পাট ও পাটজাত পণ্য থেকে রপ্তানি আয় বেড়েছে ৭৬%-এর বেশি। প্রায় ৫০% করে প্রবৃদ্ধি হয়েছে চামড়া, কৃষিজাত পণ্য এবং প্রকৌশলী পণ্যের রপ্তানি আয়। জাহাজ রপ্তানি থেকে আয় বেড়েছে প্রায় ৭%। গেল অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয়ের প্রত্যাশা পূরণ না হলেও উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে চমক দেখিয়েছে বেশ কয়েকটি খাত।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির পরিসংখ্যানে দেখা গেছে গেল অর্থ বছরের শেষ মাস জুনে বাংলাদেশের সোনালী আঁশ, পাট ও পাটজাত পণ্য থেকে রপ্তানি আয় এসেছে $9.3 কোটি, যা আগের অর্থ বছরের তুলনায় ৭৬.৬% বেশি। এ সময় ৫০% কাছাকাছি যেসব খাতের আয় বেড়েছে তার মধ্যে এগিয়ে চামড়া ও চামড়াজাত পণ্য। এ খাত থেকে গেল মাসে আয় এসেছে $১২.৮০ কোটি, যা এক বছর আগের তুলনায় ৪৭.৬৮% বেশি। গেল মাসে ৪৬.৭৭% প্রবৃদ্ধি হয়েছে কৃষিজাত পণ্য রফতানির আয়। এ খাত থেকে এসেছে $৮.৯৬ কোটি। এ সময় প্রকৌশল পণ্য রয়েছে $৫.৪০ কোটি। বছর ব্যবধানে বেড়েছে ৪৪.৭৪%। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। গবেষণা ভিত্তিক উচ্চশিক্ষা ছাড়া আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভাজন নয়, সমন্বিতভাবে কাজ করলেই দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভব। বাংলাদেশের বর্তমান সরকারের যে পলিসিটা সেটা হচ্ছে আমাদের যে রিসার্চ ইজ ওয়ান থিং, সেটা আপনারা আমার থেকে অনেক ভালো জানেন যে আমাদের অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিগুলোর রেটিংয়ে যদি আনলেস রিসার্চে যদি আমরা ভালো না করি, আসলে আমাদের রেটিংয়ে কিন্তু ইন্টারন্যাশনাল রেটিংয়ে কিন্তু আমরা কিন্তু যেতে পারবো না। অফকোর্স আমাদের এডুকেশনাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক যেটা আমরা যেখানে যেতে চাচ্ছি সেটার জন্য দরকার। মানি ইজ অলওয়েজ বেস্ট ইউজড বাই দি প্রাইভেট সেক্টর, এটা আমি বিশ্বাস করি। দেশের বাইরের খবর, ইরানে তৃতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দর আব্বাস, চাবাহার, সিরিক সহ ১৪০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে মার্কিন বাহিনী। জবাবে কুয়েত, জর্ডান, বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা এবং বিমান ঘাঁটিতে আঘাতের দাবি করছে আইআরজিসি। যুক্তরাষ্ট্রীয় চুক্তি ভঙ্গ করলে ইরানও সমঝোতা মানবে না বলে সাফ জানিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে শনিবার রাতভর ইরানের শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে যুক্তরাষ্ট্র। তেহরানের সক্ষমতা আরও দুর্বল করতে মার্কিন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানায়, দক্ষিণাঞ্চলের আসালুয়ে ও বন্দর ই দায়ের এলাকার বাসিন্দারা কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। দেশটির দক্ষিণ পশ্চিম উপকূলের খুজেস্তান প্রদেশের বন্দর ই মাহ শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানের খোন্দাবে সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে তেহরান। পাল্টা জবাব দিয়েছে ইরানও। বাহরাইন, কুয়েত, জর্ডান, কাতারে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে আইআরজিসি। কাতারের আল উদেইদ বিমানবন্দর, জর্ডানের প্রিন্স হাসান বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ওমানের দুকম বন্দরেও ব্যাপক আঘাতের দাবি করেছে আইআরজিসি। ড্রোন প্রতিহতের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাতও। যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গ করলে তেহরানও সমঝোতা মানবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। একতরফা চুক্তির যুগ শেষ বলে তীব্র সমালোচনা করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। এদিকে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ে আলোচনার বিষয়ে ওমানের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছে ইরান। এর আগে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয় আইআরজিসি। রাইসা জান্নাত, সময় সংবাদ। সৌদি আরব ভ্রমণ সহজ করতে চালু হওয়া ডিজিটাল প্যাকেজ ভিসা ব্যবস্থায় প্রথম ধাপে বাংলাদেশ সহ বিশ্বের 7টি দেশকে সুযোগ দেওয়া হয়েছে। এসব দেশের নাগরিকরা রিটার্ন ফ্লাইট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা সহ পুরো ভ্রমণের সুবিধা পাবেন একটি মাত্র বুকিংয়ে। এর ফলে আলাদা করে দূতাবাসে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। আরও জানাচ্ছেন আরিফুর রহমান। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আকৃষ্ট করতে নানামুখী উদ্যোগ নিচ্ছে সৌদি আরব। তারই অংশ হিসেবে প্যাকেজ ভিসা নামের নতুন এক ব্যবস্থা চালু করেছে দেশটি। প্রাথমিক পর্যায়ে এই বিশেষ প্যাকেজ ও ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসার জন্য নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ সহ 7টি দেশ। বাংলাদেশের পাশাপাশি তালিকায় থাকা অন্য দেশগুলো হলো মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকো। এসব দেশের নাগরিকরা রিটার্ন ফ্লাইট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা সহ পুরো ভ্রমণের সুবিধা পাবেন একটি মাত্র বুকিংয়ে। ফলে আলাদা করে দূতাবাসে যাওয়ার কোনো প্রয়োজন হবে না।
সৌদি মন্ত্রণালয় জানিয়েছে প্যাকেজ ভিসা বুকিংয়ের অর্থ পরিশোধের 48 ঘন্টার মধ্যে ইলেকট্রনিকভাবে এই ভিসা ইস্যু করা হবে। ভ্রমণকারীরা অনুমোদিত এজেন্সির মাধ্যমে বুকিং করার পর ইমেলে তাদের ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে যাবেন। 3 মাস মেয়াদী এই ভিসার আওতায় সর্বনিম্ন 2 দিন থেকে সর্বোচ্চ 88 দিন পর্যন্ত সৌদিতে থাকার অনুমতি মিলবে। বিশ্লেষকদের মতে এই ঐতিহাসিক উদ্যোগ সৌদি আরবের পর্যটন খাতকে আরো শক্তিশালী করবে। ভিশন 2030 এর লক্ষ্য পূরণে হজ ও ওমরার মৌসুমের বাইরেও সারা বছর দেশটির হোটেল মোটেলগুলো ব্যবসা মুখর থাকবে। একই সাথে পর্যটকরা এই প্যাকেজে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট, ট্যুর ও বিনোদনমূলক কার্যক্রম যুক্ত করার সুযোগ পাওয়া পুরো ভ্রমণ অভিজ্ঞতা আরো সহজ ও আকর্ষণীয় হবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা গান আর সংস্কৃতিকে পৌঁছে দিতে সুইডেনে এক অনন্য উদ্যোগ নিয়ে কাজ করছে সুইডেনে একমাত্র বাংলাদেশি গানের স্কুল রিদম বাংলা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গান, কেক কাটা এবং সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে আয়োজন। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। প্রবাসের মাটিতে বাংলা ভাষা, গান ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করে রিদম বাংলা। আর তাই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানেই শিশুদের গান, কেক কাটা এবং নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পরিবেশ। একসময় সিলেট বেতারের নিয়মিত শিল্পী ছিলেন এই গানের স্কুলের প্রতিষ্ঠাতা এবং সঙ্গীত শিক্ষিকা। বর্তমানে সুইডেনে ভিন্ন পেশা কর্মরত থাকলেও দেশের সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকেই গড়ে তুলেছেন রিদম বাংলা। তার মতে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের বাংলা গান ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দিতে এমন উদ্যোগের কোনো বিকল্প নেই। এই যে ছোট ছোট বাচ্চাদের শেকড় কিন্তু বাংলাদেশ, কিন্তু সুইডেনে ওরা শিখছে বাংলা গান। রিদম বাংলা সব সময় চেষ্টা করে যাচ্ছে বাংলাটা, ভাষাটা ওদের ভেতরে গেঁথে দিতে। আনন্দে হোক, দুঃখে হোক, ওরা যেন গান নিয়ে ওদের জীবন যাপন করতে পারে। অনুষ্ঠানে শিশুদের পরিবেশনায় উঠে আসে রবীন্দ্রনাথ, নজরুল ইসলামের ছড়া গান ও আধুনিক বাংলা গান। পরিবেশনা উপভোগ করতে উপস্থিত হন অভিভাবক ও অতিথিরা। প্রবাসে সন্তানদের বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন অভিভাবকরা। আগামী প্রজন্মের সুরজ মূর্ছনায় আমাদের পরবর্তী সময়টুকু অতিবাহিত করতে এবং আমাদের বাঙালি সংস্কৃতিকে, পাশ্চাত্যের সংস্কৃতিতে একটা বিশাল ভূমিকা রাখার অবস্থান সৃষ্টি করতে। রিদম বাংলা শুধু একটি সঙ্গীত শিক্ষার স্কুল নয়, এটি আসলে একটি বাংলা ভাষারও একটি চর্চা হচ্ছে, বোঝার চর্চা হচ্ছে। দেশের সংস্কৃতি ও সঙ্গীত চর্চাকে প্রবাসের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে রিদম বাংলা ভবিষ্যতে ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। আবারও ফিফা বিশ্বকাপের খবর। লড়াই করে জয় পাওয়া আর্জেন্টিনার ফুটবল ডিএনএ এরই অংশ। সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে এমনটা জানিয়েছেন লিওনেল স্ক্যালোনি। আর সেই বিশ্বাস নিয়েই টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখল মেসির আর্জেন্টিনা। এমন জয়ের পরও সবকিছু ইতিবাচক হিসেবে দেখছেন জয়সূচক স্কোরার হুলিয়ান আলভারেস। ফাইনালের পথে এখন আলবিচেলেস্তাদের ইংলিশ পরীক্ষা। বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ মানেই যেন আবেগ, লড়াই আর স্নায়ুর কঠিন পরীক্ষা। সুইজারল্যান্ডের বিপক্ষে 120 মিনিটের যুদ্ধ শেষে 3-1 গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ঠিকই, তবে ম্যাচ শেষে কোচ লিওনেল স্ক্যালোনির কণ্ঠে ছিল না উচ্ছ্বাস। তবে শেষ মুহূর্তের জয় ছিল স্বস্তি, সঙ্গে বাস্তবতার স্বীকারোক্তি। সুইসদের শক্তিশালী রক্ষণ আর শারীরিক ফুটবলে পুরো ম্যাচ জুড়েই চাপে ছিল আলবিসেলেস্তে। শুধু এই ম্যাচই নয়, নকআউটের প্রতিটি ম্যাচেই চ্যাম্পিয়ন সুলভ খেলতে পারেনি আকাশী নীল। আমরা এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলাম যারা আমাদের ভীষণ কঠিন পরীক্ষায় ফেলেছিল। ওরা ছিল শারীরিকভাবে খুবই শক্তিশালী। ম্যাচটি জেতা কঠিন ছিল। টানা 5-6টি পাস খেলতেই বল লস করছিল, কিন্তু আমাদের সবসময় আত্মবিশ্বাস থাকে। শেষ পর্যন্ত সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।
lo sacamos adelante. কাতার বিশ্বকাপের মতো এবারও কঠিন পথ পেরিয়ে শেষ চারে আর্জেন্টিনা। স্ক্যালোনির মতে বিশ্বকাপে সাফল্য মানেই কঠিন লড়াইয়ের মানসিকতা। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা কোনো সহজ কাজ নয়। কাতারেও আমরা কষ্ট করেছি, তাই এই সেমিফাইনাল আমাদের জন্য গর্বের। তবে আজকের ম্যাচ দেখিয়ে দিল আমাদের এখনো অনেক উন্নতি করতে হবে, আমাদের পরিকল্পনায়ও পরিবর্তন আনতে হবে। বিশ্বকাপে আমাদের ইতিহাসটাও লড়াইয়েরই ইতিহাস। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা গোলের নায়ক হুলিয়ান আলভারেস। এমন কষ্টার্জিত জয়ের পরও এই দল নিয়ে ইতিবাচক তিনি। তার মতে আলবিসেলেস্তেদের বড় শক্তি শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রাখা। গোল করতে পেরে অবশ্যই খুব ভালো লাগছে। এই বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচই কঠিন হচ্ছে, কিন্তু আমরা জানি শেষ বাঁশি পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। শেষ মুহূর্তে গোল আসছে, আর যতক্ষণ আমরা জয়ের বন্দরে থাকব ততক্ষণ সবকিছুই ইতিবাচক। এ জয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্নে আরও এক পা এগিয়ে গেল আর্জেন্টিনা। আত্মবিশ্বাস আর কঠিন লড়াইয়ের মানসিকতা ইংল্যান্ড ম্যাচেও ইতিবাচক রাখবে আলবিসেলেস্তেদের বলে বিশ্বাস তাদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। কঠিন লড়াই পেরিয়ে শেষ চারে এখন ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল। প্রথম সেমিতে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স। ডালাস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায়। দ্বিতীয় সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। আটলান্টা স্টেডিয়ামে এই দু দলের মহারণ শুরু হবে বুধবার দিবাগত রাত 1টায়। দেখতে দেখতে শেষ হতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। 104 ম্যাচের মহাযজ্ঞ এখন এসে দাঁড়িয়েছে শেষ চারে, আর সেই সেমির লড়াইয়ে জায়গা করে নিয়েছে ফুটবল বিশ্বের 4 পরাশক্তি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, 2018 সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, আর 60 বছরের অপেক্ষা ঘোচাতে মরিয়া ইংল্যান্ড। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলই খেলবে বিশ্বকাপের সেমিফাইনাল। সবার নজর এখন আর্জেন্টিনা ইংল্যান্ড মহারণে। বিশ্বকাপের ইতিহাসে উত্তেজনার অন্যতম এই দ্বৈরথে মুখোমুখি দুই পুরনো চিরপ্রতিদ্বন্দ্বী। অন্যদিকে প্রথম সেমিফাইনালে ইউরোপ কাঁপাবে ফ্রান্স ও স্পেন। 4 দলের গল্পটা ভিন্ন, কিন্তু লক্ষ্য একটাই, বিশ্বকাপের ফাইনাল। শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপ পর্বে খুব একটা চাপ নিতে হয়নি আর্জেন্টিনাকে। তবে নকআউটের প্রতিটা ম্যাচই সহজ প্রতিপক্ষ পেলেও কঠিন করে ম্যাচ জিততে হয়েছে মেসিদের। রাউন্ড অফ 32-এ কেপ ভার্দেকে 3-2 গোলে হারায় স্ক্যালোনির দল। শেষ 16তেও মিশরের বিপক্ষে একই ব্যবধানের জয়, তবে বিতর্কিত সেই ম্যাচের রেশ এখনও বয়ে বেড়াচ্ছে। এরপর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডের পথ ছিল কাটায় ভরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেল, পরের ম্যাচে ঘানার বিপক্ষে ড্র করে বিপাকে পড়ে 3 লায়ন্স। রাউন্ড অফ 32-এ কঙ্গো নিয়েছে কঠিন পরীক্ষা। এরপর শক্তিশালী মেক্সিকোকে 3-2 গোলে হারায় 3 লায়ন্স। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে 2-1 গোলের নাটকীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালে ওঠে টুখেলের দল। পুরো টুর্নামেন্টে আধিপত্য দেখিয়ে খেলেছে ফ্রান্স। খুব সহজেই পার করে গ্রুপ পর্ব। রাউন্ড অফ 32-তে সুইডেনের বিপক্ষে 3-0 জয়ে খুব একটা চ্যালেঞ্জ নিতে হয়নি, কিন্তু শেষ 16তে প্যারাগুয়ের সঙ্গে 1-1 গোলের জয় তুলতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে এমবাপ্পে, দেমবেলেদের। আর কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ছন্দে থাকা মরক্কোকে 2-0 গোলে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছে লেস ব্লুস। অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দে কঠিন পরীক্ষা নেয় স্পেনের। সহজ ছিল না লা রোহাদের সেমিফাইনালের পথ। শীর্ষ 32-এ অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শুরু। এরপর রোনালদোর পর্তুগালকে 1-0 গোলে বিদায় করে ইয়ামালরা। আর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে শেষ 4-এর টিকিট নিশ্চিত করে লুই দে লা ফুয়েন্তের দল। এখন আর ভুলের সুযোগ নেই। 90 মিনিটের এক লড়াই বদলে দিতে পারে পুরো ইতিহাস। এক দল যাবে ফাইনালে, আরেক দলের স্বপ্নভঙ্গের বেদনা। আর্জেন্টিনা ইংল্যান্ড, ফ্রান্স স্পেন, দুই মহারণের পরেই জানা যাবে কারা খেলবে 2026 বিশ্বকাপের সোনালী ট্রফির শেষ লড়াই। তামিম হোসেন, সময় সংবাদ। মিশরের পর সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও আর্জেন্টিনাকে ঘিরে ছিল রেফারিং বিতর্ক। ম্যাচ শেষে এমবোলোর লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সুইসরা। ফিফার মিস্টেকেন আইডেন্টিটি নিয়ম সম্পর্কে অবগত ছিলেন না বলে জানান দলটির হেড কোচ। যদিও আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে বলে মনে করেন না তিনি। তবে ফুটবলারদের মতে রেফারির এই একটি সিদ্ধান্তই ম্যাচটিকে ধ্বংস করে দিয়েছে।
বিতর্ক পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। 2022 বিশ্বকাপের শিরোপা জয়ের উচ্ছ্বাসের মাঝেও ছিল 5 পেনাল্টি নিয়ে তির্যক কথা। মাথার উপর সেই বোঝা নিয়েই এবারের বিশ্বকাপে নামতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। মাঠের চ্যালেঞ্জের পাশাপাশি মনস্তাত্ত্বিকভাবেও যা চাপে রেখেছে তাদের, সেখান থেকে বের হয়ে ক্লিন ইমেজ ফেরানোর যে তাড়না ছিল, উল্টো তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে নর্থ আমেরিকান ওয়ার্ল্ড কাপ। 2026 আসরে প্রায় প্রতি ম্যাচে আকাশি সাদা জার্সিতে লেগেছে বিতর্কের কালো দাগ। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পাচ্ছে, ভেন্যু, ট্রাভেলিং, প্র্যাকটিস, সিকিউরিটিতে প্রাধান্য পাচ্ছে। এসব কথাবার্তা শুরু থেকেই চাউর হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে গেছে রেফারিং আর VAR ইস্যু। মিশরের বিপক্ষে ম্যাচের রেশ কাটতে না কাটতে এবার সুইজারল্যান্ড ম্যাচ নিয়েও নানা অভিযোগ। আগের দিন প্রেস কনফারেন্সে মিশর ম্যাচের রেফারিং এর পক্ষে সাফাই গাইলেও এদিন নিজ দলের খেলোয়াড় এমবোলোর রেড কার্ডে সুর পাল্টান সুইস কোচ। এমন একটা নিয়মের কারণে শাস্তি পেতে হলো যা একেবারেই গ্রহণযোগ্য নয়। এভাবে টুর্নামেন্ট থেকে বাদ পড়া দুঃখজনক। রেফারি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি বলবো না আর্জেন্টিনা রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে, তবে ভুলের মাসুল দিতে হলো আমাদের। এই নিয়ম সম্পর্কে আগে জানতাম না। 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করা দলটার আক্ষেপের শেষ নেই। সেমির স্বপ্ন ভঙ্গ হওয়ার হতাশা কিছুতেই মানতে পারছে না সুইসরা। আমরা তো আর নিয়ম পরিবর্তন করতে পারবো না, তবে সিদ্ধান্ত ম্যাচটাকে শেষ করে দিয়েছে। আমি জানি না রেফারি আর কি করতে পারতেন, তবে দয়া করে এভাবে একটা ম্যাচকে ধ্বংস করে দিবেন না। আর্জেন্টাইনদের অনেক ফাউলেই শাস্তি দেয়া হয়নি। অফিসিয়ালদের বিরুদ্ধে আমি সাধারণত কিছু বলি না, কিন্তু এমন একপেশে ম্যাচ আমি কখনো দেখিনি। অনেকেরই অভিযোগ সবসময় রেফারিদের কাছ থেকে সুবিধা পায় আর্জেন্টিনা। লিওনেল মেসিকে অনেকে ডাকেন ফিফা বয় নামে, কিন্তু এদিন রেফারির উপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে সেই মেসিকেই। মাঠেই নাকি রেফারি হুয়াও পিনহেইরোকে বলেছেন, আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন, আমি আপনাকে যথাযথ সম্মান দিচ্ছি। ঠিক কী কারণে পর্তুগিজ রেফারিকে এমন কথা বলেছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা, তা অবশ্য পরিষ্কার নয়। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বানের জলে ভাসছে জনপদ। চট্টগ্রামের 5 জেলায় সীমাহীন দুর্ভোগ। হবিগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে 35 গ্রাম। পানির নিচে রাজধানীর সড়ক অলিগলি। স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরলেই যেতে হবে কারাগারে। আপিলের সুযোগ নেই জানালেন চিফ প্রসিকিউটর। সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ তদন্ত হচ্ছে আওয়ামী লীগের সব অপরাধের। এবং মুজিব বর্ষের নামে রাষ্ট্রের প্রায় 983 কোটি টাকা খরচ করেছে আওয়ামী লীগ সরকার। সংসদে অর্থমন্ত্রী। রাজনৈতিক বিবেচনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পাচ্ছে না কেউ। এই ছিল প্রবাসের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, সঙ্গেই থাকুন সময়ের।